আমার সকল প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য মেঘচোর গল্পটির পরবর্তী কিছুটা অংশ। এর আগের একটি ভিডিওতে আমরা প্রথমের দিকের বেশ খানিকটা অংশ আলোচনা করে দিয়েছিলাম। তো সেখানে আমরা কি জানতে পেরেছিলাম না, পুরন্দর চৌধুরী এবং অসীমা ছোট্ট একটা রকেটে করে আকাশে পাক খাচ্ছিল এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। আর এই পুরন্দর চৌধুরী ছিলেন একজন বৃষ্টিবিজ্ঞানী এবং অসীমা সম্পর্কে পুরন্দর চৌধুরীর ভাইঝি, অর্থাৎ ভাইয়ের মেয়ে। পুরন্দর চৌধুরীর ভাই দিগ্বিজয়, তো সে 25 বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। সেই পুরন্দর চৌধুরীর ভাই আলাস্কায় একটি এস্কিমো উপজাতির মেয়েকে বিয়ে করেন এবং তাঁরই সন্তান হলেন অসীমা। তো অসীমা এবং পুরন্দর চৌধুরী রকেটে করে আকাশে পাক খেতে খেতে যখন সেই আলাস্কা অঞ্চলেই আবার এসে পড়েছিল, তখন সেখানে মাউন্ট চেম্বারলিন নামে একটা পর্বত শৃঙ্গকে দেখিয়ে পুরন্দর চৌধুরী বলেছিলেন যে তার পাশে থাকা যে লেকস রিভার হ্রদটা, সেই হ্রদটাকে তিনি শুকিয়ে দিতে চাইছেন। সেখান থেকে জলকে জলীয় বাষ্প করে তিনি মেঘ তৈরি করবেন এবং কার্পভ নামে অপর একজন বিজ্ঞানী, যিনি এই পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলে গালাগালি করেছিলেন, তো তার দেশে বৃষ্টিটা পাঠিয়ে দেবেন। তো সেখানে অতিরিক্ত বৃষ্টি হবে, আর তাতেই পুরন্দর চৌধুরী মনে করছেন যে তার অপমানের প্রতিশোধ নেওয়া হবে। তো এই অসীমা পুরন্দর চৌধুরীকে নানানভাবে বোঝাতে চেষ্টা করছিল যে এক জায়গা থেকে মেঘ নিয়ে গিয়ে যদি অন্য জায়গায় বৃষ্টি ঘটানো হয়, তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আর পুরন্দর চৌধুরী আরও একটা ঘটনার কথা কি বলেছিলেন, যে বহু যুগ আগের যে আটলান্টিস সভ্যতা, সেই আটলান্টিস সভ্যতা নাকি এই লেকস রিভার হ্রদটার নিচেই চাপা পড়ে আছে। আর এই লেকস রিভার হ্রদটা প্রাকৃতিক নিয়মে ধীরে ধীরে 10,000 বছর পরে এমনিই শুকিয়ে যাবে। তাই পুরন্দর চৌধুরী চাইছেন যে এই লেকস রিভার হ্রদের জলটাকে এখনই মেঘ তৈরি করে সেই হ্রদটাকে শুকিয়ে ফেলতে। তো দেখো, এরপরে আমরা পরবর্তী অংশটা আলোচনা করব। তো এখানে কি বলা হয়েছে, এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে। একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না? কি আর হবে, সাইবেরিয়ায় বড় জোর 1 ইঞ্চি বরফ বেশি জমবে। তো পুরন্দর চৌধুরী যা ভেবে রেখেছিলেন, সেই কাজের সপক্ষে যুক্তি দিতে গিয়ে কি বলছেন, যে এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে, আর তাতে করে পৃথিবীর খুব যে বিশাল ক্ষতি হয়ে যাবে এমনটা নয়। তো তিনি আরও বলছেন যে কি আর হবে, সাইবেরিয়ায় বড় জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে। অসীমা হেসে ফেলে বলল, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? এত বড় লেক কি শুকিয়ে ফেলা যায়? তো অসীমা, সে তো বিজ্ঞানের ব্যাপার স্যাপার এত বোঝে না, সে ইতিহাসের ছাত্রী, তাই সে একটুখানি হেসে ফেলল এবং হেসে ফেলে বলছে যে আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, এত বড় লেক শুকিয়ে ফেলা যায়? পুরন্দর বললেন, বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার যখন প্রথম হয় তখন সবাই অবিশ্বাস করে। তোমাকে আর একটা ছোট্ট ঘটনা বলি। ঘটনাটা ছোট, কিন্তু তার ফলটা হয়েছিল বিরাট। 10 লক্ষ বছরেরও কিছু বেশি আগে এই পৃথিবীর উত্তাপ হঠাৎ একটু কমে গিয়েছিল। এরকম হয়, পৃথিবীর উত্তাপ মাঝে মাঝে কমে বাড়ে, মাঝে মাঝে এই ধরো 10-15 হাজার বছর পরে পরে। আমি যেবারের কথা বলছি, সেবারে পৃথিবীর উত্তাপ কমেছিল মাত্র 3 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট। তো পৃথিবীর উত্তাপ কতটা কমে গিয়েছিল? যেবারের ঘটনার কথা পুরন্দর চৌধুরী বলছেন, সেইবারে পৃথিবীর তাপমাত্রা কমে গিয়েছিল 3 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসের হিসেবে খুব বেশি হলে 2.2। তো ফারেনহাইট আর সেলসিয়াস দুরকম স্কেল হয়, আমরা জানি তাপমাত্রা মাপার ক্ষেত্রে। তো তিনি কি বলছেন, যে সেলসিয়াস স্কেল হিসাবে তার মাপ করা হলে সেটা 2.2 হবে, অতি সামান্য। তাতেই গোটা উত্তর আমেরিকাটা বরফে ঢেকে গিয়েছিল, কোথাও কোথাও বরফ জমে গিয়েছিল 1,000 ফিট উঁচু। তোমার বিশ্বাস হচ্ছে না? এটা কিন্তু প্রমাণিত সত্য। তো পুরন্দর চৌধুরী যে ঘটনার কথা অসীমাকে বললেন, সেটা প্রমাণিত সত্য বলে তিনি দাবি করছেন, যে 10-15 হাজার বছর পরে পরে পৃথিবীর তাপমাত্রা কখনো কখনো কিছুটা কমে যায়, আবার কখনো কখনো কিছুটা বেড়ে যায়। তো একবার এই রকম 4 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কমে যাওয়ার ফলে উত্তর আমেরিকাটা পুরোটাই বরফে ঢেকে গিয়েছিল, আর কোথাও কোথাও আবার 1,000 ফিট উঁচু বরফ জমে গিয়েছিল।
অসীমা বলল, আপনার কথা অবিশ্বাস করব কেন? আমি ভাবছিলুম আপনি আমাকে ছেলে মানুষ ভেবে ঠাট্টা করছেন। তো অসীমা কি বলল, সে যেহেতু অনেকটা অল্প বয়সী, তার বয়স 27 বছর, আমরা আগেই দেখেছি। তো অসীমা বলছে যে আমি ভাবছিলুম আমাকে ছেলে মানুষ ভেবে আপনি হয়তো আমার সঙ্গে ঠাট্টা করছেন। তো পুরন্দর চৌধুরী কি বলছে, না, এসব ঠাট্টার ব্যাপার নয়। এবার বুঝলে তো, পৃথিবীর উত্তাপ একটুখানি কমে গেলেই কী কাণ্ড হয়। সেই রকম পৃথিবীর উত্তাপ যদি খানিকটা বাড়িয়ে দেওয়া যায়, তাহলে এই সব বরফ গলতে শুরু করবে। আগে এই তাপ কমা বাড়াটা সূর্যের উপর নির্ভর করে, এখন মানুষই তা পারে। যেসব পাগলগুলো অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা জমিয়ে রেখেছে, সেগুলো যদি একসঙ্গে ফাটাতে শুরু করে, তাহলে পৃথিবীর সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। তো বিজ্ঞানের উন্নতির ফলে পারমাণবিক বোমা আবিষ্কার হয়েছে আমরা জানি। তো সেই পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা আর হাইড্রোজেন বোমা, এইগুলো যারা জমিয়ে রেখেছে, যেসব দেশ আর কি নিজেদের শক্তি বাড়ানোর জন্য নিজেদের কাছে জমিয়ে রেখেছে, তো সেই বোমাগুলো যদি একসঙ্গে ফাটতে শুরু করে, তাহলে কি হবে, এত তাপমাত্রা বেড়ে যাবে যে পৃথিবীর সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। তো অসীমা কি বলছে, যে সে কথা জানি, এত বড় লেকটাকে বাষ্প করে দেওয়ার জন্য আপনিও কি একটা অ্যাটম বোমা ফাটাবেন নাকি? তো এর উত্তরে পুরন্দর চৌধুরী বলছেন যে আমি ওসব বোমা টোমায় বিশ্বাস করি না। আমি পুরন্দর চৌধুরী, আমার আবিষ্কার সবসময় মৌলিক। আলাস্কার এই চেম্বারলিন পাহাড়ের কাছে জনমানুষ্য নেই। এখানেই হবে আমার আবিষ্কারের পরীক্ষা। শুধু তুমি থাকবে তার সাক্ষী। তুমি আমার ভাইয়ের মেয়ে, তাই তোমাকে এই মহান দৃশ্য দেখার সুযোগ দিচ্ছি। 10,000 বছর পরে যে হ্রদটা শুকিয়ে যাওয়ার কথা ছিল, সেটাকে আমি নিশ্চিহ্ন করে দেব 5 মিনিটে। তো অসীমার কাছে পুরন্দর চৌধুরী কি বলছেন, যে যেহেতু অসীমা তার ভাইয়ের মেয়ে, তাই পুরন্দর চৌধুরী অসীমাকে এই মহান দৃশ্য দেখবার সুযোগ করে দিয়েছে। তো পুরন্দর চৌধুরী এই লেকস রিভার হ্রদের জলটা শুকিয়ে ফেলার জন্য কোনো বোমার ব্যবহার করবে না, কারণ সে চায় না যে বোমার ব্যবহার করে পরিবেশের ক্ষতি করতে। তাই তিনি বলছেন যে আমার আবিষ্কার সবসময় মৌলিক। তো তিনি এই যে হ্রদটা 10,000 বছর পরে শুকিয়ে যাওয়ার কথা ছিল, সেই হ্রদটাকে মাত্র 5 মিনিটেই শুকিয়ে ফেলবেন। তো অসীমা বলছে, সত্যিই কি তা সম্ভব? তো পুরন্দর চৌধুরী উত্তর দিল, এক্ষুনি দেখতে পাবে। এত বড় লেকটার জল বাষ্প হয়ে গেলে যে বিরাট মেঘ হবে, তার ধাক্কায় আমাদের রকেট টিকতে পারবে? তো অসীমা এবার প্রশ্ন করলো যে এত বড় মেঘ থেকে যতটা বাষ্প হবে, আর তার থেকে যে বড় মেঘ তৈরি হবে, সেই মেঘের ধাক্কায় হয়তো এই রকেটটাই সেখানে টিকতে পারবে না। রকেটটা যেহেতু অনেকটা ছোট, তো সেই রকেটটা সেখানে টিকতে পারবে না। তো দেখো, চলে যাচ্ছি এর পরের পাতায়। আমরা মেঘলোকের অনেক উঁচুতে উঠে যাব। মেঘ আর কতটা উঠতে পারে? তো পুরন্দর চৌধুরী কি বলছেন, যে আমরা এই রকেটটায় চড়ে মেঘলোকের চেয়ে অনেকটা উঁচুতে উঠে যাব। মেঘ সেখানে পৌঁছতে পারবে না। মেঘ আর কতটা উঠতে পারে? তারপর এত বড় মেঘকে আপনি সাইবেরিয়ায় পাঠাবেন? সবটা নাও পাঠাতে পারি, কিছু কিছু বিক্রিও করতে পারি। যেসব দেশে বৃষ্টি কম, তাদের কয়েক টুকরো দেওয়া যেতে পারে। তো পুরন্দর চৌধুরী মনে মনে কি ভেবে রেখেছেন, যে যেসব দেশে বৃষ্টি কম, সেই সব দেশকে তিনি এই মেঘটা অল্প অল্প বিক্রি করে দেবেন, আর কিছুটা সাইবেরিয়ায় পাঠিয়ে দেবেন। ততদিন আপনি এই মেঘ জমিয়ে রাখবেন কোথায়? তো অসীমা এবার অবাক হয়ে জিজ্ঞাসা করছে, সব দেশে বৃষ্টি কম হয়, সেই দেশগুলো যখন মেঘ কিনবে, তো ততদিন আপনি এই মেঘগুলোকে কোথায় জমিয়ে রাখবেন? উড়িয়ে নিয়ে বেড়াবো, এক দেশ থেকে আরেক দেশে উড়ে যাবে। যে কোনো দেশের উপর দিয়েই মেঘ উড়ে যাওয়া তো বেআইনি নয়। তো পুরন্দর চৌধুরী কি বলছেন, যতদিন না তার মেঘ বিক্রি হবে, ততদিন তিনি মেঘটাকে উড়িয়ে নিয়ে বেড়াবেন। তো তিনি আরও বলছেন যে মেঘকে বিভিন্ন দেশের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া কিন্তু কোনো বেআইনি কাজ নয়। কিন্তু এই মেঘের সঙ্গে অন্য দেশের মেঘ উড়ে যেতে পারে না? অসীমা প্রশ্ন করলো পুরন্দর চৌধুরীকে। তো পুরন্দর চৌধুরী কি বলছেন, তা পারে অবশ্য। জানো অসীমা, এত বড় জল ভরা মেঘ যদি আমাদের অধিকারে থাকে, তাহলে সেই মেঘখানাকে উড়িয়ে উড়িয়ে আমরা পৃথিবীর সব মেঘ একসঙ্গে জুড়ে নিতে পারি। তো অসীমাকে পুরন্দর চৌধুরী আরও একটা কথা জানাচ্ছেন। কি কথা? না, এত বড় জল ভরা মেঘ যদি তাদের অধিকারে থাকে, অর্থাৎ তাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে সেই মেঘখানাকে উড়িয়ে উড়িয়ে তারা পৃথিবীর সব মেঘকে একসঙ্গে জুড়ে ফেলতে পারে। তখন কোথায় কখন বৃষ্টি হবে, তা আমি ঠিক করেছি। তো এই রকম ঘটনা ঘটলে কোথায় কখন বৃষ্টি হতে পারে, সেটাও কিন্তু পুরন্দর চৌধুরী ঠিক করে নিয়েছেন। আমি হব আকাশের দেবতা ইন্দ্র। আমার নাম পুরন্দর, তার মানে জানো তো?
তো পুরন্দর চৌধুরী কি বলছেন যে আকাশের দেবতা ইন্দ্রের অপর নাম হলো পুরন্দর, আর তার নিজের নামও পুরন্দর। তাই তিনি বলছেন যে তিনিও সেই দেবতা ইন্দ্রের মতন এই আকাশের মেঘগুলোকে নিয়ন্ত্রণ করবেন। যে কজন বিজ্ঞানী আমার সঙ্গে শত্রুতা করেছে, আমার নামে নিন্দে রটিয়েছে, তাদের দেশে আমি ইচ্ছা করলে এক ফোঁটাও বৃষ্টি না দিতে পারি। তো পুরন্দর চৌধুরী কি বলছেন যে যেসব বিজ্ঞানীরা তার সঙ্গে শত্রুতা করেছে, তার নামে বদনাম রটিয়েছে, তো তিনি প্রতিশোধ নেওয়ার জন্য যদি ইচ্ছা করেন তো তাদের দেশে এক ফোঁটাও বৃষ্টি না দিতে পারেন। অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো। পুরন্দর একটু রেগে গিয়ে বললেন, এখনো বুঝি তোমার সন্দেহ হচ্ছে? অসীমা বলল, না তা নয়, আপনি ৯৫,০০০ কিউবিক মাইল আয়তনের এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওয়ালার মতন ঘুরছেন, আর সবকটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছেন বৃষ্টি নেবে, বৃষ্টি নেবে। এটা ভাবতেই কীরকম মজা লাগছে। তো অসীমা এবার একটা অন্য রকমের কথা ভাবলো। তার খুব মজা লাগছে। কেন না, সে ভাবছে এই পুরন্দর চৌধুরীর মতন একজন বিজ্ঞানী, যে কিনা ৯৫,০০০ কিউবিক মাইল আয়তনের মতো একটা বিশাল আয়তনের মেঘকে বিভিন্ন জায়গায় উড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন, আর বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদেরকে জিজ্ঞাসা করছেন যে বৃষ্টি নেবে, বৃষ্টি নেবে, ঠিক যেন ফেরিওয়ালার মতন। তো এই ঘটনাটা ভেবেই অসীমার কেমন মজা লাগছে, তাই সে হাসছে। পুরন্দর বললেন, তুমি ঠিকই বলেছ, এটা মজারই ব্যাপার। আমি সত্যি সত্যি অবশ্য সেরকম কিছু করব না। আমি তো মেঘের ব্যবসাদার নই, মানুষের ক্ষতি করতেও চাই না। শুধু ওই কার্পভ আমাকে মেঘচোর বলেছে, ওর দেশে আমি এই প্রকাণ্ড মেঘটা পাঠিয়ে দিয়ে বলবো, এই নাও ধার শোধ। তো পুরন্দর চৌধুরী কিভাবে কার্পভের কাছ থেকে তার অপমানের প্রতিশোধ নেবে? না, কার্পভের দেশে সেই বিরাট মেঘখানাকে পাঠিয়ে দেবে, আর সেখানে সেই মেঘ থেকে অবিরাম বৃষ্টি ঝরতে থাকবে। সাইবেরিয়ায় কয়েক ইঞ্চি বরফ বেড়ে যাবে। তো সেখানে তো প্রচণ্ড ঠান্ডা, তো সাইবেরিয়ায় বৃষ্টি হয়ে কয়েক ইঞ্চি বরফ বেশি বেড়ে যাবে। অসীমা বলল, কিন্তু সাইবেরিয়ায় যাওয়ার আগেই যদি এই মেঘ কোথাও ভেঙে পড়ে, কোনো দেশকে ভাসিয়ে দেয়? পুরন্দর বললেন, সেরকম একটু ঝুঁকি আছে ঠিকই, কৃত্রিমভাবে তৈরি এই মেঘের চরিত্র ঠিক কী হবে তা বলা যায় না। তো পুরন্দর চৌধুরী এবার স্বীকার করছেন যে সেই ঝুঁকিটা যে একদমই নেই তা নয়, সেই ঝুঁকিটাও আছে। যে কৃত্রিমভাবে তৈরি করা, অর্থাৎ তিনি নিজে যে মেঘটা তৈরি করবেন কৃত্রিমভাবে, সেই মেঘটা কী রকম আচরণ করবে, তার চরিত্রটা কীরকম হবে, সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে নতুন বৈজ্ঞানিক পরীক্ষার সময় এরকম একটু ঝুঁকি নিতেই হয়। তো পুরন্দর চৌধুরী আরও কি বলছেন যে নতুন নতুন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার সময় নানান রকম এক্সপেরিমেন্ট করতে হয়। তো তিনি বলছেন এটা তার কাছে একটা এক্সপেরিমেন্টের মতন। তো তিনি বলছেন যে এরকম একটু আধটু ঝুঁকি নিতেই হয়। অবশ্য আমার যতদূর ধারণা, আমি মেঘটাকে ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবো। তো তিনি মনে করছেন কি না, তিনি ঠিক মেঘটাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন, এই রকম কোনো বাধা বিপত্তি আসবে না বা এই রকম কোনো দুর্ঘটনা ঘটবে না। মনে করুন সাইবেরিয়ার দিকে না গিয়ে এই মেঘটা আপনার দেশ কলকাতার আকাশের উপর ভেঙে পড়লো, তাহলে সেই শহরের অবস্থাটা কি হবে? তো এইবার পুরন্দর চৌধুরীর কাছে আরও একটা সম্ভাবনার কথা এই অসীমা বলছে। কি বলছে না, পুরন্দর চৌধুরীর দেশ তো কলকাতা। তো সে বলছে যে মনে করুন আপনার দেশ কলকাতার কাছে গিয়ে এই মেঘটা ভেঙে পড়লো, অর্থাৎ কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হলো, অনেক দিন ধরে প্রচণ্ড বৃষ্টি, তাহলে কীরকম অবস্থা হবে? এই রকম জল ভরা টলটলে মেঘ হঠাৎ ভেঙে পড়লে কলকাতার অর্ধেক বাড়ি ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তো পুরন্দর চৌধুরী বলছেন যে এই এত বড় জল ভরা মেঘ যদি কলকাতায় ভেঙে পড়ে, তাহলে কলকাতার অর্ধেক বাড়ি ভেঙে গুঁড়ো হয়ে যাবে। কিন্তু এরকম অবস্থা আমি হতেই দেব না। মেঘটা এদিক ওদিক গেলেই আমি ফাটিয়ে দেব কোনো নির্জন জায়গায়। তো পুরন্দর চৌধুরী কি বলছেন যে এই মেঘটা যদি এদিক ওদিক কোথাও যায়, তাহলে তিনি এই রকম কোনো ঝুঁকিই নেবেন না। তিনি তার আগেই মেঘটাকে কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে ফাটিয়ে দেবেন। এবারে তিনি নিচু হয়ে তাঁর বসবার জায়গার তলা থেকে একটি ফাইবার গ্লাসের বাক্স বার করলেন। সেই বাক্সের মধ্যে ফুটবল সাইজের একটা ধাতুর বল। তো পুরন্দর চৌধুরী এবার কি করলো, অসীমাকে এই কথাটা বলার পর একটু নিচু হয়ে তার বসার যে সিট ছিল, সেই সিটের নিচ থেকে একটা ফাইবার গ্লাসের, অর্থাৎ ফাইবার কাঁচের মতন একটা বাক্স বার করলেন। তো সেই বাক্সের মধ্যে ফুটবল সাইজের একটা ধাতুর বল রয়েছে। সেই বলটা হাতে নিয়ে তিনি বললেন, এটা দেখছো অসীমা, এটা আমার নিজের তৈরি। মার্কারির সঙ্গে আরও 11টি ধাতু মিশিয়ে তৈরি হয়েছে এই নতুন অ্যালয়। তো এটা কি না, পুরন্দর চৌধুরীর নিজের হাতে তৈরি একটা নতুন রকমের আবিষ্কার।
আর এর গুণ কি? এর গুণ হচ্ছে জলের ছোঁয়া লাগলেই এটা গরম হতে শুরু করে, তারপর উত্তাপ এমন বাড়বে যে তুমি কল্পনাও করতে পারবে না। দেখো, বাতাসে যে জলকণা আছে তাতেই এটা গরম হতে শুরু করেছে। সেই জন্যই এটাকে এয়ার টাইট অবস্থায় রাখতে হয়। তো এটা আসলে একটা এমনই ধাতব বল যেটা জলের সংস্পর্শে এলেই প্রচণ্ড গরম হয়ে যেতে শুরু করে। তো এটাকে সেই কারণে এয়ার টাইট অবস্থায়, অর্থাৎ বায়ু নিরোধক অবস্থায় রাখতে হয়, বাতাসের সংস্পর্শে যেন না আসে। কারণ বাতাসের মধ্যেও তো জল রয়েছে, আর সেই জলের সংস্পর্শে এলেও এই বলটা গরম হতে শুরু করবে। আর এই বলটা গরম হয়ে গেলে কি হবে? বাতাসের মধ্যে থাকা সেই জলগুলো জলীয় বাষ্প হয়ে যাবে। অসীমা হাত দিয়ে দেখলো সত্যিই বলটা বেশ গরম। তো এটা পুরন্দর চৌধুরীর একটা নতুন রকমের আবিষ্কার। তো এই জিনিসটায় অসীমা যখন হাত দিল, সে দেখলো যে বলটা সত্যিই বেশ গরম, অর্থাৎ বাতাসে থাকা জলের সংস্পর্শে এসে এই বলটা একটু একটু গরম হয়ে গিয়েছে। তো আজকে আমরা এতদূর পর্যন্তই আলোচনা করছি। এই গল্পের বাকি যে অংশটা রয়েছে সেটা পরের দিন আমরা আলোচনা করে দেব। যেহেতু গল্পটা বেশ খানিকটা বড়, তাই একটি ভিডিওতে আলোচনা করে দেওয়া সম্ভব হয়নি। 3টি পার্টে আমি এই গল্পটির আলোচনা সম্পূর্ণ করব। তো আজকে আমরা সেকেন্ড পার্টের আলোচনা শেষ করলাম। আশা করছি তোমরা এই অংশটা বুঝতে পারলে, এবং তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশন বেলটি অল করে রাখো, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিও দেখছো। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।